প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আজিজ ভাই, আমরা শুরুতেই আলোচনাটা করতে চাই, সেটা হচ্ছে কাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। তো বরাবরের মতো এবারও রোজায় উত্তাপ ছড়িয়ে পড়েছে মাছ, মাংস, সবজির বাজারে। তীব্র সংকট সয়াবিন তেলেও, সেটা এখন বাজারে অনেকটাই কম পাওয়া যাচ্ছে। তো প্রতি বছরই দেখা যায় যে রোজা শুরু হওয়ার আগে এই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে। সরকার কি কোনো আসলে পদক্ষেপ নেওয়ার কিছু নেই? দেখেন, ধন্যবাদ আপনাকে। আগে কিন্তু প্রত্যেক রোজার সময় ইম্পোর্ট করা হতো, ইম্পোর্টে এলোমেলো দেখা গেছে। তো হয়তো ইম্পোর্ট যে আইটেমগুলি রোজার সময় লাগে সেগুলো অনেক সময় ইম্পোর্ট করতে পারে না। কিন্তু এবারে কিন্তু আমরা দেখলাম যে এই 7 দিন আগেও রিপোর্ট হলো, রোজাতে যে পণ্যগুলি দরকার তার প্রায় 60% ইম্পোর্ট হয়ে বাংলাদেশে এসে পড়েছে। আর বাকিগুলো অনলাইনে আছে, তারাও পাওয়া যাবে। কিন্তু আপনি দেখেন, সোয়াবিন, আমি গত 2 দিন আগে সোয়াবিন কিনতে গেছি, নিজে সোয়াবিন মার্কেটে নাই, অথচ সোয়াবিন বাংলাদেশের ভিতরে আছে। অর্থাৎ এখানে যে সিন্ডিকেট, যে ফ্যাসিস্ট সরকারের সময় সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেট কিন্তু ভাঙতে পারে নাই। এবং বাজার ব্যবস্থাপনায় একদমই শুরুর থেকে এই সরকার বাজার ব্যবস্থাপনাটাই করতে পারে নাই, যার ফলে আপনি দেখেন না, মৌসুমের সময়ও ভেজিটেবলের দাম কিন্তু খুব আগের মতো, গতবারের মতো অত নিম্নগামী না। সব আপনি দেখেন, বাজার ব্যবস্থা খুব নিচে নাই। সুতরাং এবারে কিন্তু যতই বলেন রোজার ভিতরে সব পণ্যের দাম কিছু বাড়তি থাকবে বলে মনে হয়, যদিও দেশের ভিতরে আপনার কিন্তু পণ্যের সরবরাহ কম থাকার কথা নাই, কারণ ইম্পোর্ট কিন্তু করা হয়েছে, 60% বাংলাদেশের মধ্যে আছে। তো এই জন্য আমি বলছি যে সরকারের তদারকি বলেন, আর এই যে বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা যেটা চেঞ্জ করা হলো, সে প্রথমেই কিন্তু বলেছে, খেয়াল করে আছে কিনা আপনার, তিনি বলেছেন যে সিন্ডিকেটের কথা জিজ্ঞেস করা হয়েছে, আমার হাতে তো আলাদিনের চেরাক নাই যে আমি সিন্ডিকেট ভাঙতে পারবো। তো এই ধরনের যে নেগেটিভ কথাবার্তা এবং উপদেষ্টা পর্যায় থেকে যখন বলা হয়, আপনি দেখেন এটা শুধু বাজার ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু একই অবস্থা, নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সুতরাং বাজারের অবস্থা, ধরেন আজকে আমি বাজার করলাম, সবকিছু দিয়ে দেখলাম যে দাম বাড়তি। এবং আরেকটা হয় যে বাজারে রোজা ধরেন আগামীকাল থেকে শুরু, রোজাতে কিন্তু আবার সবাই বেশি বেশি করে কিনে ফেলে। এটা বাজারে আছে কিন্তু পণ্য, হয়তো দেখা যাবে শেষের দিকে বাজারটা হয়তো কিছুটা সহনীয় হয়ে আসবে, কিন্তু এখন তো বাজারে টান পড়ে গেছে, সবাই বেশি বেশি কেনাকাটা করছে। তেলের বিষয়টা তো একেবারেই ভিন্ন। একেবারেই তেল আছে বাজারে, তেল আছে, তেল কিন্তু বাজারে যেটুকু প্রয়োজন সেটা পুরোটাই আছে। 60% তেল এখন উদ্বৃত্ত আছে, তারপরে দোকানে তেল নাই, কারণ যারা ইম্পোর্ট করেছে, যারা ব্যবসায়ী, তারা এটাকে আটকায় রাখছে, বাজার বাড়ানোর জন্য জাস্ট তারা আটকায় রাখছে। অর্থাৎ বাজারের ব্যবস্থা এই সিন্ডিকেটকে ভাঙতে পারে নাই, এটাই হলো মূল ব্যাপার। সুতরাং বাজার ব্যবস্থাপনা প্রথম থেকেই, ধরেন এখনো দেখেন আমার বাড়ি উত্তরবঙ্গ, পাবনায় কোনো কফি টফি কেউ খায় না, গরু খায় না, অথচ ঢাকা শহরে এখনো তো একটা কফি 25 টাকা 30 টাকা দিয়ে কিনতে হচ্ছে, ফুলকপি কিনতে হচ্ছে, আপনার বাঁধাকপি। আমি আশ্চর্য, আবার বেগুনের দাম বেড়ে গেছে, বেগুনের রোজার গন্ধ এসে গেছে, বেগুন দাম বেড়ে গেছে, দেখলাম তো অল্প কিনলাম আর কি। কিন্তু সব জিনিসেরই কম বেশি দাম কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ বাজার ব্যবস্থাপনাটা এখনো নিয়ন্ত্রণ করতে পারছে না। বাবার ব্যবস্থাপনাটা শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। আপনি বলছিলেন সিন্ডিকেটের কথা, তো সিন্ডিকেট তো যারা ব্যবসা করে তারাই করছে। এখন আমার একটা প্রশ্ন, যে আপনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় দেখেছি আমরা যে উপদেষ্টা বা মন্ত্রী যাদেরকে বানানো হচ্ছে তাদেরকে ব্যবসায়ী থেকে নেওয়া হয়েছে, সেই ধারা এই অন্তর্বর্তী সরকারেও সেখানেও ব্যবসায়ীকেই বেছে নেওয়া হলো। মানে ব্যবসায়ীকে বেছে নিলে আপনি আবার সিন্ডিকেটও ভাঙতে যাবেন, দুইটা কি মানে বিপরীতমুখী কি? দেখেন, স্বাধীনতার সময় বলতাম যে 22 পরিবার সব লুটে নিয়ে গেল, এখন কিন্তু এই সরকার আইডেন্টিফাই করছে 10টা বিজনেস হাউস, যারা এই অর্থাৎ বাজার ব্যবস্থাপনা থেকে শুরু করে লুট তরাজ, অর্থ পাচার সব করেছে। আপনি বলেন তো, একমাত্র ওই বেক্সিমকোর সালমান ছাড়া
আর কেউ জেলে আছে, কেউ স্বাধীনভাবে জীবনযাপন করতেছে, কারো কিন্তু কোনো ইয়ে নেই। এখন কোথায় কি রসদ দিয়ে তারা ঠিক রাখছে, তাদের সবই চলতেছে। সুতরাং সিন্ডিকেটটা ভাঙবে কি করে? ব্যবসায়ী আর পলিটিশিয়ান বলেন, তো আপনি বলেন না একটা লোক জেলে আছে, একটা লোকের বিচার শুরু হয়েছে, একটা লোকের ধরা পড়ছে? কেউ না, একমাত্র বেক্সিমকোর সালমান ছাড়া আর কেউ ধরা পড়ে নাই। তো এই জন্যই বলছি যে আসলে কি হচ্ছে তা জানি না। যেমন ধরেন এই যে 3 দিন আগে আপনার বিশিষ্ট জন অর্থনীতিবিদ এবং বিশিষ্ট জনদের একটা ব্র্যাক সেন্টারে আপনার ইয়ে হয়েছে, আপনার সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে বলছে আর কি যে এখন চাঁদাবাজি তো আছে, সেই সাথে এখন বৈষম্য বিরোধী যে ছাত্ররা, তারাও এই চাঁদাবাজি তদবিরবাজি এগুলোতে আকৃষ্ট হয়েছে। এমনকি দুদক যেসব দুর্নীতির তদন্ত করছে সেখানেও তদবির পৌঁছাইতেছে যাতে তদন্ত না করে। এটা তো আপনার সিপিডির ইফতেখার সাহেব তার বক্তৃতায় বলছে। আপনি বলেন কি এখন এটা কেমনে নিয়ন্ত্রণ করবেন বলেন? হ্যাঁ, এইটাই আর কি। আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা প্রেসিং ব্রিফিং করেছে, সেখান থেকে বলা হয়েছে যে গত রোজা থেকে রোজা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কম আছে। এই দাম পুরো রমজান মাস সহনীয় রাখা যায় কিনা সরকার কাজ করছে। এখন এই যে সহনীয় শব্দটা, এটার মাত্রা কি সবার কাছে কি একরকম নাকি? না, সহনীয় বিষয়টা হলো যে গরিবের শাকের বোঝার উপরে শাকের আটু বেশি। কত বছর এবারে সহনীয় আছে কেমনে বুঝলো? এবারে তো আয় আরো মানুষের কমে গেছে, দেশে বিজনেস নাই, দেশে ইনভেস্টমেন্ট নাই, বেকারত্ব বেড়ে গেছে, সহনীয় কেমনে হলো? উনি এসি রুমে থেকে কেমনে বুঝতেছেন সহনীয়? সহনীয় আমার কাছে জিজ্ঞেস করেন, আমি তো বাজার করি, হ্যাঁ আমি তো খাই, আমি তো ফিক্সড ইনকামের লোক, আমার তো সহনীয় না। আমার কাছে তো যা আছে এটি তো অনেক বেশি। সহনীয় হচ্ছে ইনকামের সাথে ব্যয়, আমার এই আয় কি তার সাথে ব্যয় কি। আয় তো এখন তো 50% লোকের আয় নাই। ব্যবসা, এমনকি ব্যবসায়ীরা যে লুটতরাজ করতে, লুটতরাজও করতে পারতেছে না, কারণ ব্যবসা বন্ধ, ব্যবসা নেই, ব্যবসায়ীরা ব্যবসা নেই, লোকের কাজ নেই, বেকারত্ব। তো এখন সহনীয় কেমন হলো? দাম ধরেন না, কিছু কিছু আইটেমের দাম ধরেন কমলো, কিছু কিছু দাম পাওয়াই যাচ্ছে না। আপনার সয়াবিন সহনীয় কেমন? সয়াবিন তো পাওয়াই যাচ্ছে না। আপনার দাম দেন না, টাকা দেন, বেশি টাকা দেন, দেন না, আপনার সয়াবিন এনে দেন না, সয়াবিন তো দোকানে নাই, উধাও, ব্যবসায়ীরা গুম করে ফেলছে, গায়েব করে ফেলছে। তো আপনার কি করে সহনীয় হবে? সহনীয় হচ্ছে আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক। আপনার আয় নেই, ব্যয় করবেন কিভাবে? যা আছে দাম কমে গেলেও, দাম যদি 50 টাকার মাল যদি 10 টাকাও হয়, 10 টাকা দিয়ে যদি আমি কিনতে না পারি, তাহলে সহনীয় হবে কেন? সহনীয় ব্যাখ্যা কি? সহনীয় ব্যাখ্যা হলো আমি কিনতে, সহজে কিনতে পারি, সেই অবস্থায় তো বাংলাদেশ নাই এখন। বাংলাদেশের অর্ধেক লোক কিনতে ইয়াতে আছে এখন, আপনার সব বৈষম্যের শিকার হয়ে আছে। তো কি আরে পরিসংখ্যান ব্যুরোর হিসাব ছিল, ফ্যাসিস্ট সরকারের সময়ে হিসাব ছিল, যতই আপনার বলা হয় পরিসংখ্যান ব্যুরোর হিসাব ঠিক ছিল না, কিন্তু তারাও তো বলছে 15% লোকের হাতে 5% অর্থ সম্পদ চলে গেছিল। তারা তো সব বিদেশে টাকা পাচার করে দিয়ে গেছে, বাকি গরিবদের তো পড়ে রয়েছে। আর বাকিদের হাতে তো 3.31% সম্পদ। তা আমরা তো গরিবরা বাংলাদেশে পড়ে আছি। টাকা আল্লাহ তো জাগ ধরছে তারই 1000 কোটি, তারা তো সব বিদেশে টাকা পাচার করছে, তারা তো সব বিদেশে চলে গেছে, কাউকে তো ঠেকাইতে পারে নাই। হ্যাঁ, তো তাহলে এখন তো সব গরিবরা দেশে পড়ে আছে। তো তাদের জন্য আপনি সহনীয় কেমনে হয়? তাদের তো টাকাই নেই হাতে, টাকা তো সব পাচার হয়ে গেছে, টাকাই নাই, তো কিসের সহনীয়? জি, আমরা অন্য একটা প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে গতকালকে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। তো সেখান থেকে নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি বলেছেন যে তাদের রাজনীতি হবে বাংলাদেশপন্থী, এখন থেকে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতি দেশে চলবে না। তো তরুণদের এই নতুন দলের যাত্রাকে আপনি কিভাবে দেখছেন? না, ভারতপন্থীও হবে না, পাকিস্তানপন্থীও হবে না, চীনপন্থীও হবে না। আমি তো মনে করি বিশ্বায়নের যুগে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি পালিয়ে ভারতে আছেন। ভারতে রাষ্ট্রীয়ভাবে তাকে শেল্টার দেওয়া হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। এবং বিবিসির বাংলার রিপোর্ট হচ্ছে 100 জন নেতা আওয়ামী লীগের ভারতে আশ্রয় নেওয়া আছে।
আর সারা দেশে আর কি, বিভিন্ন দেশে, লন্ডন, আমেরিকা, দুবাই, এখানে প্রায় 1000 খানেক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে তারা সবাই বিভিন্নভাবে চেষ্টা করছে। হ্যাঁ, তো এখন ভারতের সাথে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ভারতে থাকবে ততক্ষণ তো আমাদের সাথে টানাপোড়েন থাকবেই। এবং ভারতের সাথে এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নাই, আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না, জনগণের সাথে একমাত্র ব্যক্তি শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল, যার ফলে তাকে ওখানে পাঠিয়ে দিছে। এখন ভারত যদি আমাদের সাথে শত্রুতা করে, হ্যাঁ, বিশ্বায়নের যুগে, আরে মালদ্বীপ 30 লাখ লোকের মানুষ, সেই দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে পারে নাই, সে দেশও ঠেঙা খায় ভারত চলে আইছে। আমরা তো 18 কোটি লোক, আমরা তো স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমাদেরকে ছোট ভাবা কেন হবে বিশ্বায়নের যুগে? আমার ভারত আমাকে অমুক দেয় না, তমক দেয় না, ভিসা দেয় না, আটকায় দিছে। আপনি দেখেন আমাদের দেশের লোক ওখানে চিকিৎসা নিতে যাইতো, এখন মানুষ চলে যায় থাইল্যান্ডে। চীন 3টা হসপিটাল খুলে দিছে, মানে অলরেডি চালু হবে, এই মাসের 1 তারিখ থেকে চালু হবে। তারা ভর্তুকি দিয়ে কুম্বিং এ চালু হয়েছে। হ্যাঁ, তো বিকল্প তো তৈরি হয়ে যাচ্ছে, আমি সেটা নেব না। ভারত পাকিস্তানের সাথে তো আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক ছিল, তো কূটনৈতিক সম্পর্ক ছিল, হয়তো বিজনেস আদান প্রদান হইতো না, সেটা শুরু হয়েছে। ভারত আটকায় দিয়েছে, আমি পাকিস্তানের কাছে নেব না, ব্যবসা করব না কেন? ব্যবসা আমি ভারতের দালাল হচ্ছে কিনা, ভারতপন্থী অর্থ কি? ভারতপন্থীর ব্যাপার না। আমি আমার দেশের প্রয়োজনে আমি ভারতে যদি কোন পণ্য পাওয়া যায় আমি কিনবো, আমার কাছ থেকে কিনবো। তারা যেটা বোঝাতে চেয়েছেন যে মানে আওয়ামী লীগের অবস্থা বা শেখ হাসিনা ভারতপন্থী হয়ে ভারতের কাছে দাসখত দিয়ে উনি দেশ চালাতে, তারা ওইটাই মিন করেছে। তারা ওইটা, তাহলে পাকিস্তানপন্থীকে পাকিস্তানপন্থী আপনি বলেন, আমি তো পাকিস্তানপন্থী, এখন আমি পাকিস্তানের সাথে ব্যবসা করতে চাই। পাকিস্তান, ভারত যেখানে আমাকে আটকায় দিছে, ভারত এখন আমাদের দেশে তুলা হলো আপনার ফার্স্ট এক্সপোর্টিং কান্ট্রি, আমাদের গার্মেন্টস প্রথম 80% এক্সপোর্ট হয় গার্মেন্টস। সেই গার্মেন্টসের তুলার 80% তুলা ইম্পোর্ট করা হয়। হ্যাঁ, সেই তুলা কিন্তু ভারত থেকে যেহেতু কস্ট কম পড়ে, ভারত থেকে অনেক তুলা 60% তুলা 60% তুলা আনা হতো। হ্যাঁ, আর বিভিন্ন চীন টিন হাবিজাবি থেকে। এখন ভারত যখন আটকাই দিছে তখন কিন্তু মালয়েশিয়া, সাউথ আফ্রিকা থেকে তুলা আসে, মালয়েশিয়ায় ওয়ার হাউস আছে, হ্যাঁ, সেখান থেকে তুলা গার্মেন্টসের মালিকরা তুলা নিয়ে আসতেছে। তা আমি আনবো না? এখন কি আমি মালয়েশিয়াপন্থী হইলাম? আমার বিকল্প বাড়তে হবে না? বিশ্বায়নের যুগে তারা রাজনৈতিক ভাবে কথাটা বুঝিয়েছে, রাজনৈতিক ভাবেই পাকিস্তানের সাথে আমি যদি মনে করি যে ভারত যেভাবে আমাকে আক্রমণ করবে, আমি তো স্বাধীন দেশ, আমি ছোট দেশ, আমি তো তার সাথে যুদ্ধ করতে চাই না, তবে আমি তো অবশ্যই আত্মরক্ষা করব। আত্মরক্ষা করতে যে সাহায্য করবো আমি সাহায্য নেব, কিন্তু আমি স্বাধীন দেশের যে আমার মর্যাদা, স্বাধীন দেশের যে স্বার্থ, সেটা রক্ষা করে। কেউ যদি করে আমি করব। এখন ধরেন আমার কুম্বিংয়ে আপনার ভারতে আমার চিকিৎসা নিতে দিচ্ছে না, বাংলাদেশে ধরেন আমাদের চিকিৎসা অনেক ক্ষেত্রে এত উন্নত না, ভারতে যাইতো অল্প পয়সা চিকিৎসার জন্য যাইতো, বন্ধ করে দিছে, পাসপোর্ট ভিসা বন্ধ করে দিয়েছিল, এখন চীন খুলে দিয়েছে কুম্বিংয়ে। আমি তো নিজেই চিন্তা করছি আমি কুম্বিংয়ে যাবো যদি। আনুগত্যের রাজনীতির কথাই তারা বলছে আর কি, আনুগত্যের রাস্তা। আমরা তো চাই, ধরেন আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, আমিও তো মুক্তিযুদ্ধ ছিলাম। আমরা কোনো দেশের সাথে কোনো দাসখত দিতে রাজি না। ভারতের সাথে প্রায় 30 থেকে 32টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করছে। সর্বশেষ যেটা ওই 7 সিস্টারে নেওয়ার জন্য ট্রানজিট নাম দিয়ে আসলে করিডোর চুক্তি করছিল, এটা ভারত চালু করতে পারে নাই। তিস্তা ভারতকে দিয়ে করার নিছিল, এখন চীনের সাথে অলরেডি ফাইনাল হয়ে গেছে। ভারতের মাথা খারাপ। এখন শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আপনার আবার ক্ষমতায় না বসাইতে পারে, ভারতের এক্সপ্লোর করার সুযোগ তো থাকছে না। নতুন দলের প্রসঙ্গে আসবো, যেহেতু আপনি তিস্তার প্রসঙ্গটা তুলেছেন, আমি একটু বিষয় জানতে চাবো। সেটি হচ্ছে যে আপনি যদি ভারতের সাথে পানির সমস্যার সমাধান নাই হয়, তাহলে আপনি এই তিস্তা প্রকল্প করে কি লাভ হবে? না, তিস্তা প্রকল্প আমি আগের থেকেই বলছি যে তিস্তার পানির জন্য এগ্রিমেন্ট করতে চাইছে না, বরাবর বলছি। তিস্তাতে অন্তত 10-12টা ড্যাম সিকিম থেকে আসছে, তো ড্যাম হয়েছে, ড্যাম দিয়ে পানি তুলে নিয়ে যায়, যার ফলে যে অনেকে আমাদের বাংলাদেশে প্রচার করা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা পানি দেয় না। আরে মমতাই তো পানি পায় না, তিস্তার মমতা তো পশ্চিমবঙ্গেই পানি আসে না। গজলডোবায়
আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল জরিপ হয়ে যে আমরা 50-50 গজলডোবায় যে পানি থাকে ভারতের ওই অংশে আমাদের বর্ডারের উপরে আমরা 50-50 নেব গ্রীষ্মকালে। আরে গজলডোবায় তো গ্রীষ্মকালে পানিই আসে না, ওরা তো সব তুলে নেয় পানি উপর থেকে, তো পানি দিবে থেকে। আমাদের ব্যাপারটা হলো 54টা আন্তর্জাতিক রিভার ভারতের সাথে আছে আমাদের, অর্থাৎ যে নদী অন্য দেশ থেকে আরেক দেশে প্রবাহিত হয় সেটাই আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক আইনে আছে কোন নদীর স্বাভাবিক গতিপথ রোধ করা যাবে না, ভারত সবগুলো নদী আটকাই দিছে। তো তিস্তা যদি এগ্রিমেন্টও হয় আমার তো লাভ হচ্ছে না, পানি তো আমি পাবো না। আমার 54টা রিভার যে ওরা রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে একটার সাথে আর একটা নদীর লিঙ্ক করার জন্য, এদের বাজেটের অভাবে ইন্ডিয়া কাজ শুরু করতে পারে নাই। ওটা করার ফলে তো আমরা এক ফোঁটা পানিও পাবো না। আর তিস্তা যেটা বলছেন যে এখন যেহেতু তিস্তা বন্ধ করে দিছে, তিস্তার ডাউনে বাংলাদেশ দিয়ে আমাদের এমনভাবে ব্যারেজ করা হবে মাল্টিপারপাস, এটা ওখানে ধরেন পানি এমনভাবে ব্যারেজ করা হবে যাতে যখন পানি ছাড়ে যাতে বাংলাদেশের ভিতরে পানি আমার প্রয়োজন নেই, পানি ঢুকতেই না পারে, আটকায় দেবে, অনেক উঁচু করে তৈরি করবে এমনভাবে মাল্টিপারপাস, আমাদের এখানে কৃষিখাতে সমস্যা না হয়, পানির সময় পানি বেরিয়ে যাবে, সমুদ্রে চলে যাবে, এইভাবে মাল্টিপারপাস, অর্থাৎ যেটা তিস্তার পানি আটকালেও আমাদের যাতে সমস্যা না হয় এইভাবে মাল্টিপারপাস সিস্টেমে। সুতরাং আমি আশা করি এটা তো বেনিফিট হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হয়েছে যে ওখানে ওই তিস্তা এলাকার জনগণের চাহিদা এবং তাদের দুঃখ কষ্ট বিবেচনায় নিয়ে প্রজেক্ট প্ল্যান করা হবে এবং আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই এভাবেই প্ল্যান করা হবে। তা আমার ধারণা যে আর যেহেতু চীন কাজ করতেছে সুতরাং কোনো অবস্থাতে ভারতের পক্ষে তিস্তা যাবে না, অবশ্যই বাংলাদেশের পক্ষে আসবে, বাংলাদেশের স্বার্থের পক্ষে সুবিধা পাবে। হ্যাঁ, সুবিধা বাংলাদেশই পাবে। তো আমরা আগের প্রসঙ্গে ফিরে যাই, সেটা হচ্ছে যে নতুন দল যে যাত্রা শুরু করলো, এটা আপনি কি স্বাগত জানাবেন না? দেখেন, আমি ভালো 18 বছর হলে তো যে কেউ রাজনীতি করতে পারে, তাই না? আমি আমার ফ্যামিলিতে 80 জন সদস্য আছে, 40 জন হলো বড়। আমি এক এক সময় ভাবি যে আমার ফ্যামিলির যে সবাই ঢাকায় থাকে, যদি একটা রাজনৈতিক দল খুলি, প্রত্যেক দিন সপ্তাহে প্রেস ক্লাবের সামনে ওই 40 জন ডাক দেবো, একটা বক্তৃতা দেবো, একটা পার্টি হয়ে গেল। তো এইভাবে তো হইলে হবে না। তা আর ছাত্ররা যেটা দেখেন, ছাত্ররা যে সম্মেলন করলো, যে ঘোষণাগুলি দিল, আমার কাছে মনে হলো কি জানেন, এই সংস্কার আর হচ্ছে না, দেশে নির্বাচন আর সহজে হচ্ছে না। আমার কাছে মনে হয়েছে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়, তারা গণপরিষদ করতে চায়, তারা নূতন করে সংবিধান করতে চায়। এগুলো করতে গেলে আপনার আবার 21-এর ওই কি শহীদ মিনারের যে ঘোষণাপত্র দিতে চায়, তারপরে তারা শুরুতে 2টা ডকুমেন্টারি দেখিয়েছে। একটা হলো আপনার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের, আর একটা হচ্ছে 47 সাল থেকে আপনার বাংলাদেশ পর্যন্ত একটা। দুটাতে দেখা গেছে যে আপনার 47 সালকে সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ওটাকে প্রথম রিপাবলিক হিসেবে অর্থাৎ প্রথম বিজয় হিসেবে দেখানো হয়েছে। ওই সময় তো বাংলাদেশ ছিলই না, ওটা তো ভারত পাকিস্তান হয়েছে, ওখানে তো বাংলাদেশের নেশানা ছিল না, কিন্তু ওটা হচ্ছে প্রথম স্বাধীনতা, প্রথম বিজয়। আর এসে আন্দোলন সবগুলোই দেখানো হয়েছে এবং 90-এর আন্দোলন এরশাদকে স্বৈরাচার হিসেবে দেখানো হয়েছে, খুব গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। এরপরে আসে দেখানো হয়েছে আপনার 24 সালের জুলাই আগস্টেরটাকে দেখানো হয়েছে। তো তাইলে এখান থেকে কিন্তু বোঝা যায় অর্থাৎ দেশের স্বাধীনতার অংশটা কিন্তু এই ছাত্রদের কাছে গুরুত্ব পাচ্ছে না। শুধু 24 আর 47 তো বাংলাদেশের জন্য কিছু না, বাংলাদেশ তো তখন ছিলই না। বাংলাদেশের জন্ম তো ডিসেম্বর 71, এখান থেকে আপনি সমালোচনা করতে পারেন স্বাধীনতার যুদ্ধের কি দোষ আছে না আছে, সেটা নিয়ে সমালোচনা করেন। অনেকে বলছে তো, যেমন তাজউদ্দিনের মেয়ে বই লিখছে নেতা ও পিতা, সেখানে বলছে তো শেখ মুজিব তিনি তো তার বাবা নিয়ে গেছে, টেপ রেকর্ডার নিয়ে গেছে, স্বাধীনতা ঘোষণা লিখে নিয়ে গেছে, তিনি স্বাক্ষর করেন নাই, এরপরে তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। কিন্তু তিনি তো স্বাধীনতার সংগ্রামে জন্যে জনগণকে তো উজ্জীবিত করেছে, তিনি বিপ্লবের নায়ক। আর স্বাধীনতার সময়ে যখন দেখেন যার বয়স ছিল হার্ডলি 40 বছর, একটা মেজর 40ও না,
আপনার 30-32 বছর, মেজর জিয়া, সে যে দুর্দান্ত সাহস দেখিয়েছে, সে ঠিকই কালুরঘাটে ঘোষণা দিয়ে দিছে, স্বাধীনতার ঘোষণা। সে তো একটা মেজর, তার তো দেওয়ার কথাও না, দিয়ে ফেলছে। তো তো এই জন্য বলছি, হয়তো দেশ স্বাধীন হতো, উনি ঘোষণা না দিলেও দেশ স্বাধীন হতো হয়তো, কিন্তু এই যে দুর্দান্ত সাহস দেখিয়েছে, আপনি এই স্বাধীনতায় ধরেন 30 লক্ষ বলেন, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এটা অনেকে বিতর্ক করে, আমি ধরে নিলাম 5 লাখ লোক মরে গেছে, ধরলাম, এটার নিচে তো 3 লাখ লোক মারা গেছে, মারা তো গেছে, শহীদ তো মারা গেছে, এখানে মারা গেছে 200 ছাত্র জনতা মারা গেছে। হ্যাঁ, ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আমরা তো পাকিস্তান বিদায় করছি না, তারাও তো আমাদের শোষণ নির্যাতন করেছে, তো তার বিদায় করছি। তা আপনার ওই স্বাধীনতাকে আপনি গৌণ করে দেখে এটাকে প্রদান করবেন, এখন রিপাবলিক কি করবেন? আমি গৌণ কিভাবে হলো? তারা তো দেখলাম হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের জার্সি গায়ে, তারপরে আপনার সবার হাতে জাতীয় পতাকা, সবার মাথায় জাতীয় পতাকা। তো জাতীয় পতাকা মানেই তো স্বাধীনতাকে আপনার না, তা ঠিক আছে, আবার ওইটাও ঠিক। আপনার দেখেন এই জায়গায় কন্ট্রাডিকশন, আপনি 71-কে স্বাধীনতা স্বীকার করছেন না, 47-কে প্রদান করে দেখছেন যখন বাংলাদেশের অস্তিত্ব ছিল না, আবার জাতীয় সঙ্গীত ঠিকই পড়েছেন। শুরু থেকে তো জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয়, আমার জয় বাংলা, সোনার বাংলা পড়া হয়েছে, তো এটা কন্ট্রাডিকশন। আপনি কন্ট্রাডিকশন কেন বলছেন? মানে আপনার 71-কে তো ধারণ করছেই, তো আপনার ধারণ করছে 71 দায়সারা গোছের। আপনি ওই ইয়েটা দেখেন, আপনি ফুটেজটা দেখেন, যেটা ভিডিও দেখানো হয়েছে, একের দায়সারা গোছের। এখানে 47-কে সবচাইতে গুরুত্বপূর্ণ করে দেখানো হয়েছে, আর 24-কে গুরুত্বপূর্ণ দেখা হয়েছে। আর এরশাদের স্বৈরাচারের পতন হয়েছে, ওই 90-এর আন্দোলনটাকে গুরুত্ব দেখানো হয়েছে। আমার কথা হচ্ছে যে দ্বিতীয়, আমি এক জায়গায় ছাত্রের কাছে শুনেছি যে এটা দ্বিতীয় রিপাবলিক কেন বলা হয়েছে, যে স্বাধীনতা সংগ্রামকে প্রথম রিপাবলিক, এটাও যদি বলা হতো তাও তো একটা ছিল না, ওখানে তা না। প্রথম বিজয় দেখানো হয়েছে 47-কে। 47-এ কি বিজয় হয়েছে আমাদের? এখন প্রশ্ন হচ্ছে, আপনার আলোচনায় যদি আসি, যে তারা যে গৌণ করে আপনার মনে হচ্ছে দেখছে, এটার জন্য আসলে দায়ী কে? তারা তো তরুণ, সবার বয়স হচ্ছে 18 থেকে 20 বা 25। তো একটা 16-17 বছর একটা দল দেশ শাসন করেছে, তারা এই তরুণ প্রজন্মকে এভাবে কেন গড়ে তুললো? এটার দায় কি আপনার? না, তরুণ প্রজন্ম দেশ চালায়, রাজনীতিবিদ দেশ চালাইছে, সুতরাং অবশ্যই রাজনীতিবিদদের দায় আছে। তবে একটা জিনিস মনে রাখেন, যে 52 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা কিন্তু অগ্রভাগে ছিল সব সময়, কিন্তু ছাত্ররা কোনো সরকারের অংশীদার হয় নাই। আপনি খেয়াল করে দেখেন, 49 সালে আওয়ামী লীগের জন্ম হয়েছে, তখন আওয়ামী লীগও কিন্তু তরুণ নিয়েই আওয়ামী লীগ তৈরি হয়েছে। তার উপরে একটা মধ্যবয়সী লোক ছিল, সে মৌলানা ভাসানী। কিন্তু তরুণরা ওই সময়ের মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আর একটা দল করেছে। 74 সালে জাসদের তৈরি হয়েছে, জাসদ কিন্তু আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে, শেখ মুজিবের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে তৈরি হয়েছে। আর এই সরকার কিন্তু এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের আপনার মানে পৃষ্ঠপোষকতায় তৈরি হচ্ছে, পার্থক্য আছে। এই আলোচনাটা যাবো, কিন্তু তার আগে আমার এটা নিয়ে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এই যে 16 বছর বা 17 বছর শাসন আমলে শুধু একজন মানুষই আপনার দেশের স্বাধীনতার জন্য কাজ করেছে, অন্য আরো যারা কাজ করেছে, স্বাধীনতার সঠিক ইতিহাস না জানার কারণেই কি মানুষ এই যে নতুন জেনারেশন বীতশ্রদ্ধ হয়ে? না, দেখেন, স্বাধীনতার সম্পর্কে যে বিতর্ক, এটা আপনার সাথে আমি পুরো একমত। স্বাধীনতার ইতিহাস সম্পর্কে এখনো কোনো, যে বই লেখছে সে হয় আওয়ামী বুদ্ধিজীবী, না হলে জাতীয়তাবাদী বুদ্ধিজীবী, যার যার মতো করে বই লেখছে। ইতিহাস, সঠিক ইতিহাস কেউ লেখে নেই। বাংলাদেশের ইতিহাস শোনেন, আমি যদি বলি 30 লাখ লোক শহীদ হয়েছে বলা হয় স্বাধীনতা যুদ্ধে, জরিপ কোথায় বলেন? নাই। আমরা চালু করে দিছি, এটার বিরুদ্ধে বলা যাবে না। আগে যদি আওয়ামী লীগের সময় বলতেন, সাথে সাথে হয় খতম, নাহলে জেলে, বলা যাবে না। তো এক জরিপ তো নাই। কতজন এই যে মুক্তিযোদ্ধাদেরকে আপনার দেওয়া হচ্ছে, বেনিফিট দেওয়া হচ্ছে। সেটেল ইস্যু, এটা নিয়ে মানে কেন বিতর্ক তুলছেন? কোথায় কে সেটেল করলো?
কে সেটেল করলো? এটা গিলোটিন করছেন, ডরে ভয়ে গম খুন অমক টমক আয়নাগর করে ভয় দেখায় সেটেল করছেন। আমি যদি প্রশ্ন তুলি, আপনার এটা কোন সার্ভে দিয়ে বার করলেন এতজন শহীদ হয়েছে বলেন? আপনি বলেন এখন প্রায় 2.5 লাখ লোক মুক্তিযোদ্ধা মইরে ছাপা হয়ে গেছে প্রাকৃতিক নিয়মে, এখনো 2.5 লক্ষ লোক মুক্তিযোদ্ধার ভাতা নেয়। এটা ভুয়া, 4 ভাগের 3 ভাগই ভুয়া। কেন বলেন? তো স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়নি? হ্যাঁ হয়েছে। সংখ্যা নিরূপণটা কেমনে করছেন বলেন না? একটা এটা দিয়ে তো কথা আছে তো, স্বাধীনতা যুদ্ধে আপনার একজনের মুখ দিয়ে 3 মিলিয়ন কয়ে 30 লাখ হয়ে গেছে, শোনা যায়, এটা রেকর্ড আছে, ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে কোন সরকার, আপনার যে প্রশ্ন, যে কোনো সরকার তো দায়িত্ব নিয়ে একটা সার্ভে করে সঠিক আপনার গুরুত্ব পায়। কিন্তু পলিটিক্সটা হয়েছে কি স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষের শক্তি, এই করে পলিটিক্সটা ঘোলাকুটি করে রেখে প্রকৃত ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, 71-এর স্বাধীনতার ইতিহাসটা আমরা তৈরি করতে পারি নাই, যার ফলে এখনকার ছাত্ররা কিন্তু কথা বলতে পারছে 71 নিয়ে কথা বলে, কারণ তাদের কাছে সঠিক ইতিহাসটা ধরা হয়নি। আমার বক্তব্য হচ্ছে এখানেই যে স্বাধীন এটা বাংলাদেশ তো হয়েছে, এটা তো বাংলাদেশ, স্বাধীনতা হয়েছে, মানুষ কত বলেছে, কার দোষ কি, কে কার লয়াল ছিল, ভারত কেন স্বাধীনতার আমাদের সাহায্য করলো, পাকিস্তান এই বক্তব্য তো আছে। আমি নিজেও মনে করি যে পাকিস্তান ভারত তার প্রয়োজনে আমাদের স্বাধীনতায় সাহায্য করেছে, অর্থাৎ পাকিস্তান এই সাবকন্টিনেন্টের একটা শক্তি ছিল, তাকে দুর্বল করার জন্য দুইটা আলাদা আলাদা আমরা ছিলাম, পূর্ব পাকিস্তান আলাদা করে দিয়েছে, আর আমরা স্বাধীনতা চেয়েছি, দুইটা মিলে গেছে। তো আপনি সেই বিতর্ক করেন, সেটা কারেকশন করেন। স্বাধীনতা যুদ্ধকে আপনি মুক্তিযুদ্ধকে তো 2 নম্বর বানায়া বিতর্কহীন করে লাভ হবে না, আপনি সেটাকে সঠিক ইতিহাস দাঁড় করেন। সব পারতেছেন, সংস্কার করতে পারতেছেন, সব পারতেছেন, এই যে আপনি বলতেছেন এটা তো সবচাইতে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাসটা কেন প্রণয়ন একটা ঘোষণা, একটা সংস্কার কমিশন করলেন না? জানেন তো ইতিহাসটা কোনোটাই ঠিক নাই, কোনোটাই ঠিক নাই। কয়জন মুক্তিযোদ্ধা, কয়জন ভারতে এমনি যা মারা গেল, কয়জন শহীদ হলো, এখন মুক্তিযোদ্ধারা বলেন যে মুক্তিযোদ্ধা মরে গেছে সে গুরুত্বপূর্ণ না যে মুক্তিযোদ্ধা জীবিত আছে হে গুরুত্বপূর্ণ? যে তার কন্ট্রিবিউশন, যে মারা গেছে তার কোনো মৃত ব্যক্তি মুক্তিযোদ্ধা কোনো বেনিফিট পায় না? কি আজব কাণ্ড, তাদের হিসাব নাই। হ্যাঁ, দেশে মুক্তিযোদ্ধা আছে, রাজাকার আছে, রাজাকারের হিসাব নাই, মুক্তিযোদ্ধার হিসাব আছে। হ্যাঁ, এবং এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট দিয়ে যে সরকারি আসে, কম বেশি সব সরকারি করছে, করে তার পক্ষের লোকের মুক্তিযোদ্ধা বানায় বেনিফিট দিচ্ছে, গরিবের ট্যাক্স। আপনি বলেন তো দেখি, এখন কয়জন মুক্তিযোদ্ধা বেঁচে আছে? এখন 54 বছর দেশ স্বাধীন হয়ে গেল, আপনার মুক্তিযুদ্ধ হতে তো আমি ছিলাম ইয়াংগেস্ট, তখন আমি ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারের ছাত্র ছিলাম, আমার বয়স ছিল 17 বছর। হ্যাঁ, 17 বছর, আপনি 17 বছর বাদ দেন, 16 বছরই যোগ দেন, 15 বছরই ধরেন, 54-তে কয়জন মুক্তিযোদ্ধা বেঁচে আছে? আমার তো ধারণা প্রকৃত মুক্তিযোদ্ধা হার্ডলি 50,000 লোক বাঁচা আছে, তার বেশি নাই, অথচ এখন 2.25 লক্ষ লোক ইয়ে নিচ্ছে। আমি তো মনে করি এগুলো বন্ধ করে দেওয়া উচিত। না, এই যে এখন একটা সুযোগ এসেছে, আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, তো এই সুযোগটা কি সরকারের নেওয়া উচিত কিনা যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে, সঠিক যে ইতিহাস সেটাকে নিরূপণ করা, যারা মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে তাদেরকে সঠিক মূল্যায়ন করার সময়? না, আপনি আওয়ামী লীগ সরকার দেখেন, জিয়াউর রহমানকে রাজাকার বলছে, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলছে, মেজর জলিলকে রাজাকার বলছে, আওয়ামী লীগ না করলেই সে রাজাকার। হ্যাঁ, অথচ এখন আপনি দেখেন, হিসাব করে দেখেন, বিএনপির ভিতরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বেশি, আওয়ামী লীগের ভিতরে কয়জন আছে? আরে মোফাজ্জল হোসেন মায়া মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত, সে ছাত্র ইউনিয়ন করতো, সে আওয়ামী লীগ করতো না, ছাত্রলীগ করতো না, সুতরাং আওয়ামী লীগে পাইবেনই না। হ্যাঁ, পাইবেনই না, সব বিএনপির ভিতরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তো আমার বক্তব্য হচ্ছে যে এই জন্যই বলতেছি যে আমাদের ইতিহাস, সঠিক ইতিহাস যদি নিউ জেনারেশনের জন্য তৈরি না করতে পারি, হ্যাঁ, সেটা দাবি করতো ছাত্ররা। ছাত্রদেরকে তো কেউ কারো গাইডেন্স নিয়েই তো এগুলো বলতেছে। ধরেন দ্বিতীয় রিপাবলিক হুট করে আইছে, এটা কি আন্দোলনে ছিল ছাত্রদের? ছাত্রদের তো কোঠার সংস্কার ছিল, তারপরে 9 দফা, তারপরে 1 দফা, ফেসিস্ট তারাও। হ্যাঁ,
কোথাও সংস্কার ছিল? সংস্কার যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে, ওখান থেকে তৈরি হয় সংস্কার কথা। সংস্কার কিন্তু আগের দাবি ছিল না। ঠিক আছে, সংস্কার প্রয়োজন করেন, কিন্তু যেটা জেনুইন, ধরেন একটা জাতি গঠন করতে হলে প্রথমে আগে কিন্তু মুক্তিযুদ্ধে দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, এটা ইতিহাস, আপনার কথাই বলছি। এটা সংস্কার কমিশন করতে পারেন নাই। আধুনিক যুগে চতুর্থ শিল্প বিপ্লবে শিক্ষা ছাড়া আর কোন দেশ টিকেই থাকতে পারবে না পৃথিবীতে, টিকেই থাকতে পারে। সেই আপনার শিক্ষক ছাত্রদেরকে স্কুল থেকে শুরু করে মাস্টার ডিগ্রি ছাত্ররা সরকার চালানোতে ব্যস্ত, লেখাপড়া নাই। এই যে 6 থেকে 7 বছর জেনারেশন গ্যাপ হবে, এই দেশটা টিকবে কিভাবে? আমার তো মাথায় ধরে না। যেখানে বিজ্ঞানের যুগে অটোমেশন, সব দেখেন রোবট, আইওটি, ডেটা সায়েন্স, এগুলো রিপ্লেস করে দিতেছে, মানুষকে রিপ্লেস করতেছে। এখানে নাই। ছাত্রদেরকে এই অন্তর্বর্তী সরকারও উস্কাইতেছে, তোমরা দেশ চালাও। এরা ব্যর্থ 53 বছর। আরে ব্যর্থ হয়েছে ঠিক করেন, ব্যর্থ হয়েছে ঠিক করেন পারলে। আপনি ছাত্রদেরকে লেখাপড়া বাদ দিয়া আপনি দেশ চালানো ব্যস্ত করে দিচ্ছেন, লেখাপড়ায় খবর নাই। এটি কি হবে জাতির? আপনি এটা প্রসঙ্গের অবতারণা করেছিলেন যে সরকারে একজন ছাত্রদের প্রতিনিধি আছে, আবার তারা রাজনৈতিক দলও গঠন করেছে। এটা আসলে মানে কি ধরনের হবে? না দেখেন, আমি আগে বললাম যে কোনো সবগুলো আন্দোলনে 52 সাল থেকে ছাত্ররা অগ্রভাগে ছিল, কিন্তু ছাত্ররা কোনো সরকারের অংশ নেয় নাই। কিন্তু এবারের গণ অভ্যুত্থানে ছাত্ররা নিযুক্ত করেছে, প্রধান উপদেষ্টা নিজেই বলেছে আমাকে ছাত্ররা নিয়োগ দিয়েছে। আবার ছাত্ররাই উপদেষ্টা হয়েছে 3 জন, সরকারেও আছে, আবার ছাত্ররা রাজনৈতিক দলও করলো, আবার তারা আবার ছাত্র সংগঠনও খুললো। এখন বলে কি, বলে যে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, যেটা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন করছে না, সংসদ করছে না, ওদের সাথে নাই। আরে আওয়ামী লীগের, ছাত্রলীগের সাথে তো আওয়ামী লীগের সম্পর্ক নাই। শেখ হাসিনা তাকে ভাতৃপ্রতিম সংগঠন বানাইছিল। তারা ছাত্রলীগ হেলমেট পরছে না, তাদের নির্দেশে চলছে না, তো এরাও তো চলবে একই ধাঁচে। আপনি বলেন এত বড় সমাবেশ করলো, এই সমাবেশের যে জৌলুস, টাকা আসলো কোত্থেকে বলেন? শুভাকাঙ্ক্ষী তো আছে। শুভাকাঙ্ক্ষী থাকলে আমেরিকায় তো পলিটিক্স আছে, আপনার শুভাকাঙ্ক্ষী তো বিএনপির আছে, জামাতের আছে, সবারই আছে। তো একই গড্ডালিকায় যদি প্রবাহ চলেন, তাহলে পরিবর্তন কি আনবেন? আপনি বলেন শুভাকাঙ্ক্ষী কারা, বলেন তাদের ট্যাক্স রিবেট করে দেন, সমস্যা নাই তো। বলতে পারতেছেন না কেন? 10টা বিজনেস হাউসের তদন্ত হচ্ছে দুর্নীতি, অর্থ পাচারের, একজন সালমান রহমান ছাড়া কেউ জেলে যায় নাই, আরগুলো স্বাধীনভাবে দেশে ঘুরে বেড়াচ্ছে। কেন? কেন? রসদ বিতরণ করে। আপনি খেয়াল করে দেখেন, এই এখানে আপনি, আমার কাছে ডকুমেন্ট আছে, আমার কাছে একটা জেলা কার্যালয় থেকে নাজেরাত কয় না, নাজেরাত ডেপুটি কালেক্টর, তার অফিস অর্ডারে গাড়ি রিকুইজিশন, বাস রিকুইজিশন দিয়া ড্রাইভার সহ মানুষ আনাইছে জেলার থেকে। প্রেস সচিব কিন্তু একটু আগেই বলেছেন যে অনুষ্ঠানে আসার জন্য কোনো বাস রিকুইজিশনে কোনো রুল নাই সরকারের। সরকারের রুল নাই না, এই বিষয়ে যা বলা হচ্ছে অতিরঞ্জিত। আমার কাছে ডকুমেন্ট আছে, প্রেস নিতে বলেন আমার কাছ থেকে, আমার কাছে ডকুমেন্ট আছে। আমি বলতেছি না এই কারণে, নাম বলতেছি না, ওর চাকরি খাবে, ওর চাকরি যাবে। কি ডকুমেন্ট? নাম বলা দরকার নেই। নাম ডকুমেন্ট হচ্ছে যে অর্ডার দিছে, অর্ডার, তার স্বাক্ষর আছে, বাস রিকুইজিশন, কোন আইনে রিকুইজিশন দেওয়া যায়, ডিস্ট্রিক্ট কার্যালয় থেকে ওই যে নাজের ডেপুটি কালেক্টর, সে অর্ডার করছে 5টা বাস ড্রাইভার সহ রিকুইজিশন দিছে তাদেরকে, ছাত্রদেরকে সমাবেশে, এবং উল্লেখ আছে এই ঢাকায় যাবে সমাবেশের লোক নিয়ে, উল্লেখ আছে। আপনাকে আমি ব্যক্তিগতভাবে দেখাবো, কিন্তু আমি আমাকে এই যে কথা বললাম, তো আমাকে তলব করলে আমি শো করে দেবো, কিন্তু গ্যারান্টি দিতে হবে ওই লোকের চাকরি খাওয়া যাবে না, কারণ নিশ্চয়ই সরকারের তরফ থেকে কেউ তাকে বাধ্য করছে। একটা উদাহরণ আছে আমার কাছে, কিন্তু এটা তো নিশ্চয়ই অনেক ডিস্ট্রিক্ট থেকে এই লোক আনাইছে, বাস দিয়ে আনাইছে। এটা ডকুমেন্ট, পাকা ডকুমেন্ট, একদম পাকা ডকুমেন্ট আছে আমার কাছে। তো সুতরাং আমি কোথায় যে তা তো হবে না, কিন্তু এত আমার কথা হচ্ছে যে শেষের দিকে আপনি বলেন এখানে 2 লাখ লোক আসার কথা ছিল, লাখখানেক লোক তো আসছে। তো লোক দেখলে তো আর হবে না। শেখ হাসিনাও কিন্তু শেষ সময়ের আমি দামি নির্বাচনে 3টে কিংস পার্টি করেছে, বড় বড় নেতাদের দিয়ে, একটি লোকের জামানত থাকে নাই। এই ছাত্রদের যে ইলেকশনে ঢুকাই দিচ্ছে,
এই ছাত্ররা যখন রেজাল্ট ভালো করবে না, এটা তো ফ্রাস্ট্রেটেড হয়ে একটা এই 7টা ব্যাচের জেনারেশন নষ্ট করে ফেলবে তো, এবং তাদের পড়াশোনাও করবে না, কি হবে দেশের, কি হবে, এটা তো খেয়াল করতেছে না মানুষ। সুতরাং আমি বলবো যে ছাত্ররা ঠিক আছে, যারা 18 বছর বয়সে যারা রাজনীতি করে করুক, তারা যে ছাত্র সংগঠন করলো, আবার তারা ছাত্ররা কইতেছে ক্যাম্পাসে পলিটিক্স থাকবে না। আপনি বৈষম্য বিরোধী ছাত্ররা সংগঠন করছে না, ওরা অল্প পয়সা পড়বে, ওরা হোস্টেলে খাবে, হোস্টেলে থাকবে, ওরা পলিটিক্স করবে, অন্যরা পলিটিক্স করবে না। জি, আমরা আরেকদিন আরো বিস্তারিত আলাপ করব, আজকে এ পর্যন্তই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখনই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।